বন্ধুগণ, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ বাদল শীলের স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার কন্যা, স্ত্রী, পিতা, মাতা সহ পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। তার সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী, তার প্রয়াণে যারা ব্যথিত মর্মাহত, তার অনুপস্থিতি প্রতিনিয়ত অনুভব করেন, তাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আমরা এখানে বাদল শীলের হত্যাকাণ্ডের পর 1 বছরের ব্যবধানে শহীদ দিবস প্রতিপালনের লক্ষ্যে মিলিত হয়েছে, চোখের জল ফেলবার জন্য না, চোখের জলকে প্রতিবাদ এবং প্রতিরোধের বারুদে পরিণত করবার জন্য লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে মানুষের জীবনের মূল সমস্যা সমাধানের প্রশ্নে বাদল চৌধুরী যে লড়াই সংগঠিত করার চেষ্টা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন, সেই লড়াই লক্ষ্যে নিয়ে যাওয়ার প্রশ্নে শপথ গ্রহণ করার উদ্দেশ্যে। বাদল শীল বয়সের দিক থেকে খুব বয়স্ক ছিলেন, ঘটনা তা না। একজন যুবক কমরেড সুধন দাস বাদল শীল সম্পর্কে তার ছাত্র জীবন থেকে আরম্ভ করে মৃত্যুর দিন পর্যন্ত তার যে কার্যক্রম, সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যুব আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনের সাথে নিজে যুক্ত ছিলেন। এক সময়ে গরিব পরিবারের সন্তান হিসাবে বামফ্রন্ট সরকারের সময় যে 10,330 জনকে চাকরি দিয়েছিল, তার মধ্যে অন্যতম হিসেবে বাদল শীল চাকরি পেয়েছিলেন। কোর্টের রায়ে, অগণতান্ত্রিক রায় আমি বলবো, অমানবিক রায় আমি বলবো, তার বিরুদ্ধে আমাদের লড়াই এখনো জারি আছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে 10,323-এর মতো তাদের অন্যতম হিসাবে বাদল শীল চাকরি হারিয়েছিলেন। কিন্তু হতাশ হয়ে যান, মাথা নত করেননি। এই এলাকাতে নূতন করে চাকরি থেকে তাকে হটিয়ে দেওয়ার পর এই এলাকার গণতান্ত্রিক আন্দোলনকে, সাধারণ মানুষকে সংগঠিত করার জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা তিনি গ্রহণ করেছেন। আপনারা শুনছিলেন, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের লেখাপড়া, গান বাজনা, খেলাধুলা, এই সমস্ত বিষয়ের প্রতি তার আলাদা ধরনের দৃষ্টি ছিল, লক্ষ্য ছিল। এবং সঙ্গে সঙ্গে এই এলাকার একটা পেছিয়ে পড়া এলাকা, লেখাপড়ার সুযোগ খুব সীমাবদ্ধ, তার মধ্যেও ছেলেমেয়েরা যাতে প্রতিযোগিতার বাজারে ত্রিপুরায় এবং রাজ্যের বাইরে নিজেরা নিজেদের যোগ্যতার নিদর্শন স্থাপন করতে পারে, তার জন্যে ইংরেজি মাধ্যম নিয়ে পড়াশোনা করার তাদের সামনে সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে তিনি এই ধরনের একটি বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। মানুষের বিপদে আপদে যখনই ডাক পেয়েছেন, সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করেছেন। ডাক না পেলেও তার কানে যখন খবর এসছে বিপন্ন মানুষ, তার পাশে দাঁড়াবার কেউ নেই, তিনি সেখানে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ছুটে গিয়ে সেই বিপন্ন মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করেছেন। এই এলাকার রাস্তাঘাট, জলকল, এগুলো নিয়ে আমি কথা বাড়াতে চাইছি। তা আমাদের জিজ্ঞাসা, এই বাদল শীল
তাকে কেন খুন করা হলো? সে তো মানুষের কোনো ক্ষতি করেনি, কেউ বলতে পারবে না। তাহলে তাকে কেন খুন করা হলো? যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষকে নূতন করে সংগঠিত করার মাধ্যমে জনজীবনের মূল সমস্যার সমাধানের লক্ষ্যে আমাদের রাজ্যে জনবিরোধী যে সরকারটা চলছে তার বিরুদ্ধে বৃহত্তর জঙ্গি আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী ভূমিকা তিনি পালন করছিলেন। তাতে সাধারণ মানুষ, বিপর্যস্ত মানুষ, সমস্যাপীড়িত মানুষ তারা উৎসাহিত হচ্ছিলেন, অনুপ্রাণিত হচ্ছিলেন, মুখ খুলতে শুরু করছিলেন, ঘর থেকে বেরোতে শুরু করেছিলেন, রাজপথে নামতে শুরু করেছিলেন। এতে কারা ভীত সন্ত্রস্ত হলেন? লুটেরা যারা, দুর্নীতির সাথে যারা যুক্ত, ভোট জালিয়াতি করে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত যারা জবরদখল করে রাখার চেষ্টা করে এবং এই ক্ষমতাকে অপব্যবহার করে মানুষের জীবনের মূল সমস্যার সমাধানের পরিবর্তে একটা লুটের রাজত্ব গোটা ত্রিপুরার বুকে কায়েম করে অল্প কিছু লোক তারা সমস্ত ভোগ করছে ভাগ বাটোয়ারা করে। এটা ঘটনা। বিজেপি যারা করেন তাদের বড় অংশ এই সমস্ত লুটের ভাগ পায় না। একটা ছোট্ট অংশ, নির্দিষ্ট অংশ উপরতলার, তারাই এই ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়, তারাই ভীত সন্ত্রস্ত হয়। যদি গণতান্ত্রিক আন্দোলন নূতন শক্তি নিয়ে সমবিব্যাহারে হাজার লাখো মানুষকে নিয়ে রাস্তায় নামে, তাহলে এই সরকারটাকে টিকিয়ে রাখা যাবে না। তাই এই সরকারটাকে ভিত্তি করে যারা লুটতরাজ চালাচ্ছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের দলের ছেলেদের বিভ্রান্ত করে, নানাভাবে লোভ সৃষ্টি করে, তাদেরকে ব্যবহার করে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের পার্টির সামনের সারের যারা নেতৃত্ব বাছাই করে লিস্টে হাতে নিয়ে তাদেরকে স্থানে স্থানে তারা খুন করার কর্মসূচি হাতে নিয়েছিল এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন কমরেড বাদল সিং। তার অপরাধ হচ্ছে এটা, মানুষকে জাগাবার চেষ্টা করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বরে নিয়ে যাতে মানুষ সোচ্চার হয় সেই জায়গায় মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছে। তার ব্যক্তিগত কোনো স্বার্থ না, কেউ বলতে পারবে না। বাদল শীল তার নিজের স্বার্থে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, ধার করেছে, টাকা ফেরত দেয়নি, ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে, মোহগ্রস্ত করে, মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে। একটা লোক পাওয়া যাবে না যারা সেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে এই অভিযোগ বাদলের বিরুদ্ধে করতে পারে। তাহলে এই যে একটা নীতিগত আদর্শের ভিত্তির উপর দাঁড়িয়ে বাদল সিং গোটা ত্রিপুরার এবং দেশের পরিস্থিতি পরিমণ্ডলের মধ্যে মৌলিক গুণগত পরিবর্তন আনার যে সংগ্রাম, সেই সংগ্রামে একজন সামনের সারির নেতৃত্বদানকারী সৈনিক ছিলেন এবং ভীত সন্ত্রস্ত হয়ে তাকে এই পৃথিবীর মাটি থেকে এই কাপুরুষেরা তাকে সরিয়ে দিয়েছে। তারা মনে করছেন বাদলশীল বা তাদের মতো যারা মানুষকে সংগঠিত করে শোষণ অত্যাচারের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করে, কাজেই এদেরকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় এই আন্দোলন, এই সংগ্রাম, এই লড়াই একে দবিয়ে দেওয়া যাবে। আর একে যদি দবিয়ে দেওয়া যায় তাহলে লুটের যে রাজত্বটা চলছে সারা দেশে এবং ত্রিপুরায়, এটাকে তারা অব্যাহত রাখতে পারবে। এই ধারণা শক্তির লক্ষণ না, এটা শাসক দলের দুর্বলতার লক্ষণ। জনগণের শাসক দলের উপর যে অনাস্থা এবং ঘৃণা পুঞ্জীভূত হচ্ছে, যার থেকে মানুষ প্রতিবাদে সোচ্চার হওয়ার চেষ্টা করছে, সেই মানুষের এই সরকারের উপর যে আস্থাহীনতা, এই আস্থাহীনতায় ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের উপর বিশ্বাস হারিয়ে বিজেপি নেতৃত্ব, আরএসএস এর নেতৃত্ব, তারা এই গণতান্ত্রিক আন্দোলন, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃস্থানীয় যারা বাদলশীলের মতো,
তাদের বিরুদ্ধে এই কাপুরুষোচিত আক্রমণ, খুন, খারাপি তারা সংগঠিত করছে। আপনাদের কাছে দীর্ঘ বক্তৃতা করার জন্য আমি এখানে আসিনি, বাদল শীলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এসেছি। আপনাদের কাছে যেটা আজকে বর্ষপূর্তিতে তার ছবিতে মালা, শহীদ বেদিতে ফুল ইত্যাদি দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে তার স্মৃতি স্মরণ করলে, তার প্রতি শ্রদ্ধা জানাবার চেষ্টা করলে এটা এক ধরনের শ্রদ্ধা হবে। কিন্তু আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে যে অসম্পূর্ণ কাজ বাদল শীল আমাদের জন্য রেখে গেছে, শ্রেণীহীন শোষণমুক্ত একটা সমাজ ব্যবস্থা পত্তনের জন্যে, সেই ধরনের সমাজ ব্যবস্থা পত্তনের যে কাজ, সেই কাজটাকে সুসম্পন্ন করবার জন্যে আমরা যাতে আগামী দিন নিজেরা মুখ খুলে প্রতিবাদে সোচ্চার হই, ঘর থেকে বেরোই, সংগঠিত আন্দোলন অংশগ্রহণ করি, এই যে ধারা, এই ধারাকে ব্যাপকতর এবং প্রসারিত করার মধ্য দিয়ে পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে একটা মৌলিক অবস্থান, ভূমিকা আমরা নিতে পারি। এটা যদি আমরা করতে পারি তাহলেই প্রকৃত অর্থে আন্তরিকভাবে বাদল শীলের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব। আপনাদের কাছে আবেদন থাকবে, আজকের দিনে এই শপথেই যারা ভয় ভীতি উপেক্ষা করেও বেলুনিয়ার বিভিন্ন জায়গা থেকে, এই চুত্তাখোলার বিভিন্ন এলাকা থেকে যারা এই সভায় এসছেন বা দূর থেকে সবার সামনে আসতে না পেলেও কথা শুনবার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে আমরা এই বিনম্র আবেদন রাখতে চাইছি। আমাদের দেশের অবস্থা ভালো না। বিজেপি যারা ত্রিপুরা লুটের রাজত্ব চালাচ্ছে, দ্বিতীয় সরকার চলছে, কেন্দ্রে যে বিজেপি সরকার, এটা তৃতীয়বারের জন্য দিল্লির ক্ষমতা এসছে। 11 বছর হয়ে গেল। দেশের অবস্থা কি? জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি ঘটছে, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার অনাহার বাড়ছে, অনাহার মৃত্যু বাড়ছে, সন্তান বিক্রি বাড়ছে, বেকাররা কাজ পাচ্ছে না, শিক্ষা বেসরকারীকরণ হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা ধ্বংস করে ফেলার চেষ্টা হচ্ছে, বড় বড় পুঁজিপতিদের হাতে এই স্বাস্থ্য পরিষেবা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে পরিস্থিতি চলছে, কৃষিতে সংকট, কৃষকদের জীবনের সংকট, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে, মজুরি কমছে, এই সামগ্রিক পরিস্থিতিতে সারা ভারতবর্ষের মধ্যে ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ বাড়ছে, প্রতিবাদ বাড়ছে। তার সর্বশেষ নিদর্শন হচ্ছে গত 9 জুলাই সারা ভারতবর্ষে যে একটা আন্দোলন সংগ্রাম সংগঠিত করল ভারতবর্ষের 10টি ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের সংগঠন সম্মিলিতভাবে। এটা ভারত বন্ধের ডাক ছিল না। এই 10টা ট্রেড ইউনিয়ন তারা একসাথে মিলে আজ থেকে কয়েক মাস আগে দিল্লিতে একটা কনভেনশন করে 17 দফা দাবি, শ্রমিকের দাবি, কৃষকের দাবি, ক্ষেতমজুরের দাবি, বেকার ছেলেমেয়েদের দাবি, ছাত্রদের দাবি, ছোট মাঝারি ব্যবসায়ীদের দাবি, ওবিসির দাবি, সংখ্যালঘুদের দাবি, উপজাতিদের দাবি, মা বোনদের দাবি, এই সমস্ত অংশের মানুষকে নিয়ে 17 দফা দাবির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিলেন ভারতবর্ষে কলে কারখানায় খনিতে যারা কাজ করছেন, শ্রমিকরা, কর্মচারীরা, শ্রমজীবী অংশের মানুষ, তারা একদিনের জন্য সেই সমস্ত কর্মস্থলে তারা ধর্মঘট পালন করবেন। এটা ছিল শিল্প ধর্মঘট, ভারত বন্ধ না। তাদের এই আবেদনে সাড়া দিয়ে প্রায় 500 কৃষকদের সংগঠন যারা 1 বছর ব্যাপী দিল্লিতে ঢুকতে পারেনি, দিল্লিকে চারিদিক থেকে ঘেরাও করে কৃষি এবং কৃষকদের স্বার্থে দাবি নিয়ে লড়াই করছিলেন, তাদের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতারণা করেছেন। কিন্তু তারা আন্দোলন বন্ধ করেনি। এরা
একটা মঞ্চ তৈরি করেছে। এরা এই 10টি ট্রেড ইউনিয়নের ডাকা 17 দফা দাবিতে এই যে তাদের কলে কারখানায় খড়িতে একদিনের ধর্মঘটের ডাক দিল, তারা তাকে সমর্থন করল। আপনাদের দাবি, এতে আমাদের দাবিও আছে, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কলে কারখানায় খড়িতে ধর্মঘট করবেন। আমরা কৃষকরা সারা ভারতবর্ষের গ্রামে গঞ্জে কৃষির সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদের কাছে আবেদন করছি আপনাদের সমর্থনে তারাও যাতে এগিয়ে আসেন। বিশেষ করে এই 17 দফা দাবির মধ্যে কৃষি, কৃষক, ক্ষেতমজুর তাদের দাবি আপনারা রেখেছেন, স্বভাবতই আমাদের কথাও আপনারা বলছেন। কাজে এরই পরিপ্রেক্ষিতে গ্রামে গঞ্জের কৃষকরা, ক্ষেতমজুররা, দিনমজুররা তারা যাতে সেদিন সারা ভারতবর্ষের গ্রামে গ্রামে গ্রাম ভারত বন্ধ করে আপনাদের এই ধর্মঘটকে সফল করে তুলবার চেষ্টা করেন। দারুণ ঘটনা। এবং এই ধর্মঘট গত 9 তারিখ ভারতবর্ষে সংগঠিত হয়েছে। এই যে 10টা ট্রেড ইউনিয়ন, তাদের নেতারা 9 তারিখের দুদিন আগে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তারা বললেন যে আমরা হিসেব করে দেখেছি, আমরা যে কলে কারখানায় খড়িতে এই ধর্মঘটটা করব, তাতে প্রায় 30 কোটি শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ যুক্ত। আমাদের বিশ্বাস তারা এই ধর্মঘটে অংশগ্রহণ করবে। ধর্মঘট 9 তারিখ শেষ হলো। 10 তারিখ সমস্ত ধর্মঘটের তথ্যাদি সংগ্রহ করে তারা আবার সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে তথ্য উপস্থিত করে তারা বললেন যে আমরা যে 30 কোটির কথা বলছিলাম, তাদের মধ্যে 25 কোটি শ্রমজীবী অংশের মানুষ এই ধর্মঘটে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে এই ধর্মঘটকে একটা ঐতিহাসিক চেহারা তারা দিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে এটাও তারা বলেছেন শুধু কল কারখানা খড়ির শ্রমিক না, এর বাইরে ভারতবর্ষের গ্রামে গঞ্জে আমাদের কৃষক বন্ধুরা আমাদের ধর্মঘটের সমর্থনে গ্রাম ভারত ধর্মঘট করার জন্য যে আবেদন জানিয়েছিলেন, তাতেও তারা বিপুলভাবে সমর্থন দিয়েছে। এটা অসাধারণ ঘটনা। ভারতবর্ষের টিভিতে, রেডিওতে এই খবর নাই, কারণ এই টিভি, রেডিও এগুলো নিয়ন্ত্রণ করছে বিজেপি সরকার। বড় বড় যে সংবাদপত্র, ইংরেজি, বাংলা, হিন্দি, এই সংবাদপত্রগুলোর 90 থেকে 95 ভাগের মালিক, তাদেরকে বিজেপি সরকার বগলদাবা করেছে। ধর্মঘটের আগে তাদের যে দাবি, তাদের যে প্রচার, এই সম্পর্কে যেমন তারা নিশ্চুপ ছিল, ধর্মঘটের দিন নিশ্চুপ ছিল, ধর্মঘটের পরেও তারা নিশ্চুপ। ভাবখানা এরকম ভারতবর্ষে যেন কিছু হয়নি, কিন্তু তারা প্রকৃত অর্থে মানুষের মুখ বন্ধ করতে পারেনি। ভারতবর্ষের এই অসাধারণ সফল ধর্মঘটের খবর পৃথিবীর দেশে দেশে এই সময়ের মধ্যে পৌঁছে গেছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ দুহাত তুলে ভারতবর্ষের শ্রমিকদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে তারা বলছেন যে আপনারা যে অসাধারণ একটা ধর্মঘট এভাবে সফল করলেন, এটা আমাদের দেশে, আমরা আমাদের দেশের শোষক এবং শাসকদের বিরুদ্ধে যে লড়াইটা করছি, সেই শ্রমজীবী অংশের মানুষ তাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত, উজ্জীবিত করার ক্ষেত্রে দারুণ ভূমিকা নেবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর থেকে কি প্রমাণ হলো? ভারতবর্ষের মানুষ, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, কৃষক, ক্ষেতমজুর সহ উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, মহিলা পুরুষ নির্বিশেষে এই সরকারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে এই ধর্মঘটকে সফল করার ক্ষেত্রে এগিয়ে এসছে। তার মানে হচ্ছে এই সরকারটা ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছে। কারণ কি? তাদের জনবিরোধী ভূমিকা, তাদের যে লুটের অর্থনীতি, বড়দের স্বার্থ রক্ষা করার জন্য এর বিরুদ্ধে বড়রা, ধনীরা সংখ্যায় কম, 100 জনের মধ্যে 5 থেকে 7-10 জনের বেশি না, বাকি যে 90 জন তারা আক্রান্ত হচ্ছে, বিধ্বস্ত হচ্ছে। জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তারা ক্রমে ক্রমে এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। এটার প্রমাণ 9 তারিখের ধর্মঘটে মিলল। 2022 সালে
ধর্মঘট হয়েছিল, আর 3-4 বছরের ব্যবধানে 2025 সালে আবার এই সর্বভারতীয় ক্ষেত্রে এই ধরনের একটা আন্দোলনের সূচি সফল হল। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? আমাদের ত্রিপুরাতেও শ্রমিকরা, কৃষকরা, ক্ষেত মজুররা তারা ওই ধর্মঘটকে সমর্থন করেছে। ছাত্ররা, মায়েরা, বোনেরা, যুবকরা, শিক্ষক, কেরানি কর্মচারীরা তারা ওই ধর্মঘটকে সমর্থন করেছে। এই ধর্মঘট ভাঙবার জন্য বিজেপি, আরএসএস তাদের দুর্বৃত্ত বাহিনীকে 2-3 দিন আগে থেকে রাজ্যের মহকুমায় মহকুমায়, বাজারে বাজারে, মহল্লায় মহল্লায় পাঠিয়ে হুমকি দিয়েছে। অফিসে যেতে হবে, স্কুল খুলতে হবে, স্কুলে যেতে হবে, দোকান খুলতে হবে, স্ট্যান্ডে গাড়ি দাঁড় করাতে হবে, গাড়ি চলতে হবে, না হলে পর 10 তারিখ থেকে এগুলি সব স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে, এরকম হুমকি দিয়ে ধর্মঘট ভাঙবার চেষ্টা করেছে। কিন্তু সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্র প্রায় 9টা অবধি আমরা যা খবর নিয়েছি, আমাদের রাজ্যে এই প্ররোচনার সত্ত্বেও, এই হুমকির সত্ত্বেও, ভয়ভীতির দেখারও সত্ত্বেও প্রায় 90-95% মানুষ এই ধর্মঘটকে সমর্থন করে নানা পদ্ধতিতে তাকে সফল করে তুলবার জন্যে তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। স্কুল খোলা ছিল, ছাত্র যায়নি। অফিস খোলা ছিল, একটা অংশের কর্মচারী গেছে, বড় অংশের কর্মচারী যেতে পারেন। মোটর স্ট্যান্ডে গাড়ি প্রথম ছিল না, জোর করে মালিককে বাধ্য করে মোটর স্ট্যান্ডে গাড়ি এনেছে। প্যাসেঞ্জার নাই, বলছে গাড়ি চালাতে হবে। 2-4 কিলোমিটার গিয়ে এই গাড়ি নিয়ে ফিরে আসছে যে পেট্রোল যা পুরাবো, ডিজেল যে নষ্ট করবো, এর পয়সাটা কোত্থেকে আসবে? দোকান বন্ধ, বাধ্য করেছেন কিছু দোকানিকে 10টা-11টায় দোকান খুলতে। তারা আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা বসেছেন, বাজারে কোনো লোক নাই, ক্রেতা নাই। কিসের আশায় দোকান খুলে বসে থাকবেন? তারাও আধ ঘন্টা 45 মিনিট পর হুমকির মুখে যারা দোকান খুলতে বাধ্য হয়েছিলেন তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এই যে পরিস্থিতি, আমরা তো 9 তারিখ ত্রিপুরার কোনো জায়গায় পিকেটিং করিনি, জোর করিনি, বলপ্রয়োগ করিনি, এমনকি মিছিল আমরা বের করিনি। তাহলে পরে বিজেপির দুর্বৃত্তরা এটাকে ছুতুনোটা করে এই মিছিল আক্রমণ করে পরিস্থিতিকে একটা অস্থিতিশীল করে তুলবার চেষ্টা করতে পারে। তাদের প্ররোচনার ফাঁদে পা না দিয়ে আমাদের কর্মীরা রাজ্যের বিভিন্ন মহকুমার অফিসগুলিতে, জেলা অফিসগুলিতে তারা দল বেঁধে অবস্থান করছিলেন। জোর জবরদস্তি তো কিছু আমাদের তরফ থেকে ছিল না। তাহলে একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর ত্রিপুরার এই বৃহত্তম অংশের মানুষ সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরাতে প্রকৃতপক্ষে ত্রিপুরা বন্দী হয়ে গেছে। এবং আমরা তথ্য নিয়ে দেখেছি, যদিও ভারত বন্ধ ছিল না, প্রায় 10 থেকে 12টা রাজ্যে, বড় মাঝারি রাজ্যে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কাজে এই সমস্ত কিছু থেকে এটা আমাদের বুঝতে হবে যে কেন্দ্রের সরকারটা জনগণের সমর্থন হারাচ্ছে, জনগণ তার উপর আস্থা হারাচ্ছে। একে আরো বিচ্ছিন্ন করবার জন্য, কোণঠাসা করবার জন্য যা শপথ এই আন্দোলনের যারা আহ্বায়ক তারা নিয়ে বলেছেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে এই বন্ধের মধ্য দিয়ে নূতন ধারার আন্দোলন ভারতবর্ষে আমরা শুরু করলাম। যদি কেউ মনে করেন এই বন্ধের মধ্য দিয়ে বা ধর্মঘটের মধ্য দিয়ে আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। আমরা এই ধর্মঘট এবং কোনো কোনো এলাকায় বন্ধের মধ্য দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেছি মানুষ আরো বৃহত্তর, আরো জঙ্গি ধারাবাহিক আন্দোলন সংগঠিত করবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। কাজে তাদের প্রতি সম্মান দেখিয়ে আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে ধারাবাহিকতা বজায় রেখে জঙ্গি আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে আমরা নেতৃত্ব আবার বসব, আলোচনা করব, সিদ্ধান্ত আমরা গ্রহণ করব এবং সারা ভারতবর্ষের মানুষের আমরা আশা করব তাদের সমর্থন আমরা পাব। আমাদের ত্রিপুরায় আমরা যা দেখলাম তার মধ্য দিয়ে আমাদের বিশ্বাস যে আগামী দিনে এই বিজেপি সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে ত্রিপুরার মানুষ নিশ্চিতভাবে কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। ত্রিপুরার অবস্থাটা কি বিস্তৃত পরিসরে বলার
দরকার নেই, আপনারা জানেন। কাজ নাই, রেগা প্রায় বন্ধ, 20-25 দিনের বেশি কাজ হয় না। কেন্দ্রের সরকার রেগা তুলে দেওয়ার চেষ্টা করছে, প্রতিবাদ আমরাই করছি। শহরগুলোতে টুয়েপের কাজ প্রায় বন্ধ। সরকারের যে 30-32টা দপ্তর আছে, এই দপ্তরগুলির যে উন্নয়নমূলক কাজ, কোথায় উন্নয়ন, এগুলি বন্ধ। স্কুল মাস্টার নাই, ঠিক মতো চলে না, ক্লাস হয় না, পড়াশোনা হয় না, ছাত্ররা কি করে ভালো ফল করবেন? হাসপাতাল ডাক্তারের অভাব, নার্সের অভাব, স্বাস্থ্যকর্মীর অভাব, ঠিক মতো চিকিৎসা হয় না। এবং আমরা বামফ্রন্ট সরকার থাকার সময়ে হাসপাতালে যারা যেতেন তাদের সবার সমস্ত ওষুধ আমরা কিনে দিতাম, এরকম দাবি কিন্তু আমরা করি না। কিন্তু গরিব যারা, নিম্নবিত্ত যারা, তাদের 5টা-6টা অন্তত গুরুত্বপূর্ণ জরুরি ঔষধ যা কিনবার পয়সা তাদের নেই, সেটা অন্তত কিনে দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করতাম। এখন এগুলিও বন্ধ। গ্রামের যে হাসপাতাল, রোগীদেরকে ডাক্তারবাবুরা হাসপাতালে ভর্তি করাতে চান না। কেন ভর্তি করাতে চান না? তারা বুঝতে পারছেন তাকে হাসপাতালে ভর্তি করিয়ে 2 দিন 3 দিন যদি আমরা দেখভাল করি, 2-4টা ওষুধ ঠিকমতো দিতে পারি, সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে পারবে। কিন্তু হাসপাতালে ভর্তি করাতে গেলে পর তাকে খাবার দিতে হবে, টাকা নাই। ফলে হাসপাতালে ভর্তি না করিয়ে তারা শহরের বড় হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। শহরের বড় হাসপাতালে যখন যাওয়ার কথা বলছে, রুগীরা বলছে কি করে যাব, গাড়ি ভাড়া তবে। তখন বলছে ঠিক আছে আমরা অ্যাম্বুলেন্স দিচ্ছি। তারা খুশি। অ্যাম্বুলেন্সে যাওয়ার পর বলছে তেল তো নাই। বলে তেল নাই, তো সেটা আমরা কী করবো? আপনারা যদি টাকা দিয়ে পেট্রোল ডিজেল কিনে দেন তাহলে আমরা গাড়ি চালিয়ে নিয়ে আপনাদেরকে আগরতলা বা শহরের হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসবো। কোত্থেকে তারা পয়সা দেবে? এর থেকে বুঝতে পারছেন পরিস্থিতিটা কোথায় বিজেপি সরকার এই ত্রিপুরার নিয়ে গেছে। এডিসি আমাদের ত্রিপুরার 2/3 এলাকা নিয়ে, উপজাতীয় অধ্যুষিত এলাকা ত্রিপুরামথা, তারা এডিসি দখল করে 4 বছর হলো এটা তারা চালাবার সুযোগ ভোগ করছেন। কোনো কাজ নেই। আমি সর্বশেষে একটা দৃষ্টান্ত শুধু দেব। প্রায় 300-র মতো এডিসির কর্মচারী 1 বছর আগে চাকুরি শেষ হয়েছে। চাকুরি শেষ হওয়ার পর কর্মচারীরা যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধাগুলো ন্যায়ত তারা পান, এই টাকা এই কর্মচারীদের এডিসি কর্তৃপক্ষ দিতে পারছে না। তারা বলছে আমাদের কাছে টাকা নেই। তাহলে সরকারের এডিসি যারা চালান তাদের 2 জন মন্ত্রী আছে, তাদের নেতা তিনি বিজেপির নেতৃত্বের সঙ্গে মিলে এই সরকারটাকে চলতে সাহায্য করছেন। তাহলে এই সরকারের উপর চাপ দিয়ে কেন টাকা আনছেন না? এডিসি এলাকায় একদিকে যেমন অর্থ সংকট, খাদ্য সংকট, সন্তান বিক্রি করছে, মৃত্যুমুখে পতিত হচ্ছে, বাইরে কাজ করতে গিয়ে সন্তান মারা যাচ্ছে, ফিরিয়ে আনতে পারছে না, খোঁজ দেওয়ার কেউ নাই। আর যা কিছু টাকা পয়সা আছে এই টাকা পয়সা নিয়ে এডিসির নেতৃত্ব তারা লন্ডনে যাচ্ছেন ফুর্তি করবার জন্যে। পত্রিকায় বেরিয়েছে তাদের বাছাই করা নাচাগানা করেন এরকম কিছু লোক নিয়ে এই ত্রিপুরার উপজাতিদের কৃষ্টি সংস্কৃতি প্রচার করার জন্য নিয়ে যাচ্ছেন। অথচ ত্রিপুরার মানুষ, উপজাতি অংশের মানুষ, এডিসি এলাকার মানুষ অনাহারে অত্যাহারে দিন কাটাচ্ছে। চাকরি নাই, নিয়মিত চাকরি নাই। যারা পরীক্ষা দিয়েছেন 2 বছর 2.5 বছর আগে তাদের তালিকা প্রকাশ হচ্ছে না। এরা অধিকাংশ ইন্টারভিউ দিয়েছেন শিক্ষকের চাকরির জন্য। স্কুলে 15,000 শিক্ষকের পদ শূন্য পড়ে আছে, সরকারি বলছে, বিধানসভায় বলছে। তারা মনে করছেন তারা চাকরি পাবেন, কিন্তু তাদের মধ্যে কে পাস করলো, কে চাকরি পেতে পারে এই তালিকাও প্রকাশ করছে না। এরা যখন দল বেঁধে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে, সেখানে তাদের উপর পুলিশ লাঠি চালাচ্ছে, গ্রেপ্তার করছে, জেলখানায় নিয়ে রাখছে, কোর্টে গিয়ে তাদের বেল নিতে হচ্ছে। কোথায় আছে ত্রিপুরা? কাজেই একটা চরম অরাজকতা চলছে। ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস এবং অর্থনৈতিক লুণ্ঠন এবং গণতন্ত্রকে ধ্বংস করে প্রতারণার মাধ্যমে তারা সরকার দখল করে, এডিসি দখল করে ত্রিপুরার 40-42 লক্ষ মানুষের উপর তারা অত্যাচারের স্টিম রুলার চালাবার চেষ্টা করছে। কাজেই সারা ভারতবর্ষে বিজেপি যেভাবে চালাচ্ছে
ত্রিপুরায় অন্যভাবে চালাবে, এটা মনে করার তো কোনো কারণ নেই। একই কায়দা। কাজে দেশের মানুষের মধ্যে যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, ত্রিপুরায় যে প্রতিবাদ, এটাকে আরও বিকশিত করতে হবে, প্রসারিত করতে হবে। আপনাদের কাছে আমরা যেটা আবেদন করব, আপনারা পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, আর কোথায় যাবেন? পেছনের দিকে তো যাওয়ার আর কোনো রাস্তা নাই। অনার অর্ধাহার কতদিনে আপনি আর কাটাবেন? সন্তান বিক্রি করে কিভাবে পরিবার রক্ষা করবেন? এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের মুখ খুলতে হবে, সাহস করে মুখ খুলতে হবে, প্রতিবাদের ভাষা ব্যক্ত করতে হবে, ঘর থেকে বেরোতে হবে। অন্যান্য যারা বেরিয়ে আপনাদের কথাগুলো বলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে, তাদের সাথে হাত মেলাতে হবে এবং এই শক্তিটাকে প্রসারিত করতে হবে। এর মধ্য দিয়েই এই জনবিরোধী দুশ্মন ফেসিবাদী দৃষ্টি নিয়ে যে সরকারটা চলছে তাকে ক্ষমতাচ্যুত করতে হবে। তারা মনে করছে ভোট জালিয়াতি করে, সন্ত্রাস করে, দুর্বৃত্তদের ব্যবহার করে, ক্ষমতা দখল করে লুটের রাজত্ব তারা চালাবে, বিরোধীদের স্তব্ধ করে রাখতে পারবে। এরা মূর্খের সরকার বাস করছে। আমাদের রাজ্যে কংগ্রেস যুব সমিতির যে সরকার তৈরি হয়েছিল, তারা 5 বছর চেষ্টা করেছিল এই পদ্ধতিতে। 5 বছরের ব্যবধানে ত্রিপুরার মানুষ সংঘবদ্ধ হয়ে এদেরকে ক্ষমতাচ্যুত করেছে। এই অভিজ্ঞতা কিন্তু ত্রিপুরার মানুষের আছে। ইন্দিরা গান্ধী, যাকে বাংলাদেশের যুদ্ধের পর এশিয়ার মুক্তিসূর্য হিসাবে সম্মান জানিয়ে তার খ্যাতি তুলে ধরে সারা পৃথিবীর সামনে তাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে, সেই ইন্দিরা গান্ধী, তিনি ভারতবর্ষে 75 সালের 25শে জুন মধ্যরাত্রিকে জরুরি অবস্থা জারি করেছিল। কেন? শ্রমিক আন্দোলন বাড়ছে, কৃষকদের আন্দোলন বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। এটা নিয়ে কংগ্রেস দলের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে ভেতরে। তাদের নেতৃত্বের একটা অংশ ইন্দিরা গান্ধীর কাছে ক্ষোভ জানাচ্ছেন, আপনি এশিয়ার মুক্তিসূর্য না পৃথিবীর মুক্তিসূর্য, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। ভারতবর্ষের বুকে আজকে যে অবস্থাটা তৈরি করেছেন, এর থেকে মানুষকে উদ্ধার করবার জন্য কার্যকরী অর্থনৈতিক নীতি যদি আপনি গ্রহণ না করেন, কংগ্রেস তো মুছে যাবে। এদেরকে দমন করবার জন্য এবং আন্দোলনকে সেখানে স্তব্ধ করবার জন্য ইন্দিরা গান্ধী 2-3 জনের সঙ্গে কথা বলে, ওই সিদ্ধার্থ শঙ্কর রায় আর তার ছোট ছেলে সঞ্জয় গান্ধী পরবর্তী সময় যে আপনার এরোপ্লেন অ্যাক্সিডেন্টে মারা যায়, এই 2-3 জনের সাথে কথা বলে জরুরি অবস্থা জারি করেছেন। ইন্দিরা গান্ধী মনে করেছিলেন জরুরি অবস্থা যখন জারি করে দিয়েছি, তাহলে মানুষ মুখ খুলতে পারবে না। সারা ভারতবর্ষকে জেলখানায় পরিণত করেছে। সরকারি হিসাব বেরিয়েছিল 35,000 মানুষকে জরুরি অবস্থা জারি করে জেলখানায় ইন্দিরা গান্ধী বন্দী করেছিলেন। আবার পত্রিকাতেই খবর বেরিয়েছে এটা সঠিক হিসেব না, এর বাইরে আরো অনেক হাজার হাজার মানুষ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই হিসেব তারা লুকিয়ে রাখার চেষ্টা করছে। সংবিধান সংশোধন করলেন ইন্দিরা গান্ধী, সংশোধন করে 5 বছরের জন্য নির্বাচন, সময় শেষ হয়ে আসছে, ভোটে যেতে সাহস পাচ্ছেন না, 6 বছরের মেয়াদ করলেন। 5 বছরের জায়গায় 6 বছর, বেআইনি, সংবিধান বিরোধী। এর সঙ্গে সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা, মতামত ব্যক্ত করার যে অধিকার, স্বাধীন মতামত, এই অধিকার তারা হরণ করলেন। এই সমস্ত কিছু করার মধ্য দিয়ে ইন্দিরা গান্ধীর ধারণা ছিল এভাবেই চলবে, দরকার হলে আবার তিনি সংবিধান পরিবর্তন করবেন। তখন মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করা যাচ্ছিল না। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? আমাদের বিধায়কদের জরুরি অবস্থা জারি করার আগেই বিধানসভার ভেতর থেকে নৃপেন চক্রবর্তী সহ 11 জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে, সেখানকার জেলখানায়। পরবর্তী সময়ে যখন জরুরি অবস্থা জারি হলো, তারপর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সামনের সারির নেতৃত্ব প্রায় 25 থেকে 28 জন
তাদেরকে গ্রেপ্তার করলো, তাদেরকেও ত্রিপুরার বাইরে পাঠিয়ে দিল। ত্রিপুরার জেলখানায় রাখবার সাহস পাচ্ছে না। আরেকটা অংশকে ধরবার চেষ্টা করলো, কিন্তু প্রায় 15 থেকে 17 জন আমাদের পার্টি নেতৃত্ব তারা আত্মগোপনে গিয়ে পার্টিকে বাঁচিয়ে রাখবার জন্য গোপনীয়তা বজায় রেখে ঘুরে ঘুরে মানুষের সাথে যোগাযোগ সম্পর্ক রক্ষা করে পার্টিটাকে সজীব রাখার চেষ্টা করেছে। এই ছিল ত্রিপুরা। সারা ভারতবর্ষকে একটা বলা যায় জেলখানা পরিণত করেছিলেন। সারা পৃথিবীতে এশিয়ার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘৃণা বাড়তে শুরু করল। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতৃত্ব জনগণ বলতে শুরু করলেন, এই কি ইন্দিরা গান্ধীর চেহারা? এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত করলেন তার কয়েকজন আমাত্যবর্গের সমর্থন নিয়ে জেলখানায় নেতৃত্বকে আটক রেখেই হঠাৎ করে ভোটের তারিখ ঘোষণা করে ভোট করে তিনি কেল্লা ফতে করে আবার 6 বছরের জন্য সরকারে আসবেন। ভোট ঘোষণা করলেন। ভোট ঘোষণার পর কয়েকদিন যাওয়ার পর জেলখানায় যারা আবদ্ধ ছিলেন নেতৃত্ব, জয়প্রকাশ নারায়ণ, মুরারজি দেশাই থেকে আরম্ভ করে তারা ছাড়া পেলেন। জেলে থাকতেই তারা নিজেদের মধ্যে কথাবার্তা বললেন একটাই পার্টি আমরা তৈরি করব, জনতা পার্টি। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে ভোট আমরা ভাগ হতে যাব। এই জল্লাদকে ক্ষমতা থেকে আমরা হটাবো। কেন্দ্রে কেন্দ্রে কংগ্রেসের একজন প্রার্থী, আমাদের একজন প্রার্থী। চলুন আমরা বেরিয়ে গিয়ে, খুব বেশি সময় আমরা পাবো না, আমরা দেখি কি করতে পারি। আর ইন্দিরা গান্ধীকে বুদ্ধি দিয়েছিল এরা বেরিয়ে কি করতে পারবে, এরা সময়ই পাবে না, সুযোগই পাবে না, ফলে এরা জিততে পারবে না, আপনি ফিরে আসতে পারবেন। ভোটের ফল প্রকাশিত হওয়ার পর কি দেখা গেল? পরাস্ত হবে। ভারতবর্ষে প্রথম কংগ্রেস দল লোকসভার নির্বাচনে পরাস্ত হয়ে ক্ষমতা হাতছাড়া হবে। আমি কথাগুলো বলছি এই কারণে যে শাসকরা শোষকদের স্বার্থে, লুটেরাদের স্বার্থে গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতায় টিকে থেকে মানুষের মাথায় এবং পিঠে যারা লাঠি চালিয়ে ক্ষমতার ভোগ তারা তারা নেন, তারা শেষ পর্যন্ত কিন্তু জনগণের রুষের সামনে টিকে থাকতে পারেন না। আমি ত্রিপুরার অভিজ্ঞতা যেমন বললাম, কংগ্রেস যুব সমিতির রাজত্বের অভিজ্ঞতা, ভারতবর্ষের অভিজ্ঞতার কথা কিন্তু আপনাদের সামনে বলব। তাই আপনাদের কাছে যেটা বলবো, ওরা তো বলছে যে তারা 40 বছর 45 বছর সরকার চালাবে, দিল্লিতেও চালাবে, ত্রিপুরাতেও চালাবে, স্বপ্ন দেখুন। তাই যদি চালান তাহলে একটা শহীদ দিবস করছি, যাকে খুন করলেন আপনারা, তার ছবিতে ফুলমালা আমরা দেওয়ার জন্য এসেছি। এই অনুষ্ঠানটাকে সহ্য করতে পারছেন না, এটাকে ভাঙবার জন্য এখানে যারা আসলেন এই কমরেডের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য, তাদের তাড়াবার জন্য, ভীত সন্ত্রস্ত করবার জন্য হুমকি দিলেন, এলাকা ছাড়ার হুমকি দিলেন। এটা কি আপনাদের শক্তির লক্ষণ? এটা আপনাদের দুর্বলতার লক্ষণ। যাদের হাতে বাদল শীল খুন হয়েছে, আমি যারা খুন করলেন তাদের তো বিচার হচ্ছে, বিচার হবে, আমরা বিশ্বাস করি কোর্টে নিশ্চয়ই সঠিক বিচার হবে, প্রকৃত অপরাধীরা নিশ্চয়ই শাস্তি পাবে। কিন্তু যেটা আমি বলতে চাই, যারা এই খুনের কাজে সরাসরি যুক্ত হয়েছে তাদের মধ্যে একটা অংশ আমি নিশ্চিত তারা জেনে বুঝে এই কাণ্ড করেননি, তাদেরকে ব্যবহার করেছে তাদের নেতৃত্ব, এই অল্প ছোট্ট একটা অংশ তাদের স্বার্থ রক্ষা করার জন্য। তারাও নিশ্চয়ই এখন উপলব্ধি করতে শুরু করেছে। তাই বিজেপি যারা করেন, আরএসএস যারা করেন, তীব্রমথা যারা করেন, তাদের সাধারণ সমর্থক যারা, তারা আমাদের শত্রু না। তাদের নেতৃত্বকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে তাদের সঙ্গে যারা ভুলভাবে এখনো চলছেন, তাদের কাছে আবেদন করে তাদেরকে ভুল থেকে শিক্ষা দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা যে লড়াই সংগ্রামটা করছি, যে সংগ্রামে তাদের সমস্যার সমাধানের কথা আছে। কারণ এই যে 7 বছর যাবৎ এদের পক্ষে দাঁড়িয়ে এই দুর্বৃত্তপনা করছেন, আপনারা ভোটের সময় কয়েকশো টাকা ছাড়া আর এরকম খুন খারাপির কর্মসূচি কার্যকরী করতে গিয়ে কিছু টাকা ছাড়া সারা বছর
আপনাদের খবর কিন্তু এই বিজেপি RSS তীব্রামথার নেতৃত্ব তারা কিন্তু নেওয়ার চেষ্টা করে না। তো কিসের তাগে যায় তাদেরকে আপনারা সমর্থন করছেন। তাই আপনাদের কাছে আমরা আবেদন করব, ভুল থেকে শিক্ষা নিন, জীবনের অভিজ্ঞতা থেকে বুঝবার চেষ্টা করুন, শত্রু মিত্র চিহ্নিত করবার চেষ্টা করুন, প্রকৃত শত্রুদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করুন, তাদের থেকে নিজেদের মুক্ত হতে সাহায্য করুন। প্রকৃত মিত্র যারা জনগণের মূল শত্রুর বিরুদ্ধে লড়াই করছে তাদের পাশে এসে দাঁড়ান, তাদের সাথে হাত মেলান এবং আপনার জীবনের সমস্যার সমাধানের জন্য এই লড়াইকে সামনের দিনে আরও ব্যাপক প্রসারিত করবার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করুন। এই আবেদন আপনাদের কাছে জানিয়ে বাদল শীলের স্মৃতির প্রতি আরেকবার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে তার স্ত্রী, কন্যা, পিতা, মাতা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আপনারা আমার নমস্কার নেবেন।